আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ শুরু হতে যাচ্ছে এবং আমি কোথায় আছি সেটা হলো সুনামগঞ্জ। সুনামগঞ্জে আমরা থাকবো টাঙ্গুয়ার হাওরে 2 রাত 3 দিন। পুরোটা সময় কি করতেছি সে বিষয়টা পুরো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা শুরু করা যায়। চলো আমরা সবাই শপথ করি। ওকে। নিমডা ক্রসগ্রাস টেলমি হারতাবুস্ক্রা মহিনুজ্জুকু লো হাকুয়ে। কোমল বাতাস, শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটা, পরিচ্ছন্ন পরিবেশ, অসাধারণ আলোর আভা আপনি তখনই সুনামগঞ্জ জার্নিতে উপভোগ করবেন যখন আপনি সৈয়দপুর থেকে বামে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনি যতক্ষণ ঢাকা সিলেট মহাসড়কে থাকবেন আপনার জার্নিটা ঠিক ততটাই বিরক্তির লাগবে, কেননা ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়ন কাজের জন্য রাস্তার খুবই খারাপ অবস্থা এবং প্রচুর জ্যামের মধ্যে আপনাকে পড়তে হবে। বর্তমান সুনামগঞ্জে ট্যুরের প্রায় বড় একটা অংশ রাস্তায় পার করতে হয় জ্যামের জন্য, যার কারণে ওই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আপনি যে যে পরিকল্পনা করা দরকার তা ট্যুরের আগেই করে নিতে হবে, না হলে একটা বিরক্তিকর জার্নি আপনি উপহার পাবেন। কিন্তু আপনি যখন সারা রাত জার্নি করে এই সৈয়দপুর থেকে বামে রোড দিয়ে বেড়িবাঁধ এবং হাওরবাঁধের মধ্যে দিয়ে যে রোডটা গেছে এটা দিয়ে যখন যাবেন তখন আপনি সুনামগঞ্জের পূর্ণ সৌন্দর্য বাই রোড অনুভব করতে পারবেন। এইখানের বাতাস আপনাকে সত্যি মোহিত করবে। আর এইখানে কি পরিমাণ বাতাস হচ্ছে আমি যদি আপনাদেরকে আমাদের একটু অরিজিনাল সাউন্ডটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। অতঃপর 7-8 ঘন্টা দীর্ঘ জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে লোকেশন, সেটি হচ্ছে ওয়াইজখালী ঘাট। এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের বুক করা আমাদের হাউস বোটটি। তারা আমাদেরকে এখান থেকে রিসিভ করে যাত্রা শুরু করবে। হাউস বোটটির নাম ছিল স্বপ্নডিঙ্গি, এ প্রিমিয়াম ওয়াটার ভিলা। প্রিমিয়াম কেন তা তাদের লবিতে গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন। আর আমরা যখন আরো বেশি এক্সপ্লোর করলাম, আমরা যখন আমাদের রুমে ঢুকলাম, সেটা সুন্দর গোছানো পরিপাটি দেখে বুঝতে পারলাম সেটা প্রিমিয়াম। প্রত্যেকটি রুমের সাথে একটি করে অ্যাটাচ টয়লেট তারা দিয়েছে এবং আপনি ভাবুন আপনি নৌকাতে আছেন কিন্তু আপনি ফিল পাচ্ছেন একটি হোটেলের বা রিসোর্টের। এয়ার সার্কুলেশনের জন্য ফ্যানও দিয়ে দিছে। আপনি যখন টপে উঠবেন দেখবেন যে এইখানের অধিকাংশ বোটগুলাই তাদের উপর যেই টপটা আছে সেটাকে সুন্দর ভাবে ডেকোরেট করছে যাতে তার বোটটা আরো বেশি ডেকোরেটিভ এবং নান্দনিক লাগে। ঠিক কিছুক্ষণ পরে আমরা রওনা দিলাম, মূলত হাওরের দিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সকালের নাস্তাটা খিচুড়ি দিয়ে শুরু হলো এবং আমাদের পথযাত্রা কিন্তু চলতেছে। আমরা খাওয়া দাওয়ার পরে অপেক্ষা করতেছিলাম, চারপাশের ভিউ দেখতেছিলাম এবং আমাদের জার্নিটা চলমান, সেখানে আমরা সবাই উপভোগ করতেছি। আর সেই আমি নই, আজ অনেক বছর পরে খুঁজে ফিরি কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব।
অতঃপর আমরা আটকে গেলাম সাগরের মাঝখানে চরে, সাগর না নদীর চরে। আমরা অনেকে দুইটা বোট আগে আটকেছিল, তারা মানা করতেছিল, আমরা শুনি নাই। এখন আমরা মানা করি, ওরাও শুনে না, সবাই আটকে দিচ্ছে চরে। চর থেকে উদ্ধার হওয়ার জন্য সিভিল লাইনে কল দেওয়া উচিত। সে পর্যন্ত আমাদের এই পরিশ্রমী ভাইকে দেখেন, যাই শুধু রশি ধরে টানে না, ঠিক আছে? এরকম আরো অনেক ভাই আছে রশি ধরে টানে না। এখন আমরা আটটা পানির মাঝখানে। একটি বল গেটের মাধ্যমে আমাদের নৌকাটি 3-4 ঘন্টা প্রচেষ্টার পরে উদ্ধার হয়। এরপরে আমাদের নৌকাটি চেষ্টা করে আরো একটি ছোট নৌকাকে উদ্ধার করার, এবং সেখানে সফলতা আসে। পরে আমাদের বোটের সাইজেরই বোটগুলাকে উদ্ধারের চেষ্টা করা হলে সেটি আর সম্ভব হয়নি। পরে সেখানে আরো 1-1.5 ঘন্টা প্রচেষ্টা চালানো হয়। আমরা যখন ব্যর্থ হই তখন ওদেরকে রেখে আমাদেরকে চলে যেতে হয় আমাদের পরের গন্তব্যে। পানির স্বল্পতার কারণে ওয়াচ টাওয়ার থেকে বেশ দূরে আমাদের হাউসবোটটি নোঙর করেছে। আর এখান থেকে যাওয়ার একমাত্র উপায় হলো ছোট নৌকা, যা জনপ্রতি 20 টাকা ধরে আমরা 2টি নৌকা ধরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। শেষে আমরা আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জায়গা, সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। এই বিষয়টা এখন আমরা পানির উপরে দেখতেছি। এটা 6 মাস কিন্তু এটা একদম শুকনো মাঠ থাকে। এই গাছগুলার এখন আমরা অর্ধেক পরিমাণ আমরা পানি দেখতেছি। এইখানে সৌন্দর্যটা আসলে ছবিতে যেরকম দেখতেছেন তার থেকে বাস্তবে অনেক বেশি উপভোগ্য। তার থেকে রোমাঞ্চকর বিষয়টা হচ্ছে আমরা যেভাবে আসছি, এই আশাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রোমাঞ্চকর বিষয়। এবং এখানে আসার পর এই জায়গাটাতে জাস্ট আপনি ফিল করবেন আর এইখানের প্রকৃতিকে উপভোগ করবেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গার মধ্যে টাঙ্গুয়ার হাওর বর্তমানে অন্যতম। পিছনে পাহাড়, নিচে পানি, গাছের মধ্যে এরকম যাতায়াত, মানে আপনার মনের যে প্রশান্তি মানে নিমিষেই চলে আসবে। ক্লান্তি হোক, টেনশন হোক, মানসিক অশান্তি হোক, আপনি এখানে আসলে সব ভুলে যাবেন। তো এই টাঙ্গুয়ার হাওরে এখন পর্যন্ত এসে আমাদের লিপন সাহেবের কেমন লাগছে আমরা সেটা জানতেছি। প্রকৃতির কাছে আসলে মানুষ মূলত শিশু হয়ে যায়। হ্যাঁ, তো ভাই, এই মানুষগুলো যখন ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে আসে, তাহলে তো সেটার কথাই না। এক কথায় অসাধারণ, সরে অসাধারণ, আর কিছুই বলার নাই। জাস্ট ফিল করেন। হ্যাঁ, এনভায়রনমেন্টটাকে ফিল করাই এখন মূল আচ্ছা, কাজ। এখন আমাদের কথা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান রিফাত ভাইয়া, ওনার কেমন লাগতেছে সে বিষয়টা আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার 103 ডিগ্রি জ্বর, একটা চোখ লাল হয়ে রয়েছে। তারপরও এই অবস্থায় মানে আমি সৌন্দর্য দেখে নামতে বাধ্য হয়েছি বোট থেকে। আর বাতাসের যে মৃদু হাওয়া অসাধারণ, এক কথায় মানে উপভোগ করার এর চেয়ে বেস্ট আর কোনো অপশন হইতে পারে না। সবাই আসবেন, খুব সুন্দর জায়গা, আর ফলের সিজনে অনেক আরো মজা হবে আর কি। হ্যাঁ, কইতেছি এই যে আপনি টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার আসছেন, আপনার এখন অনুভূতি কেমন? আপনার তো শারীরিক অসুস্থতা, কিন্তু শারীরিক অসুস্থতা কিন্তু ঝামেলা আছে। আপনারা কি ব্লগ করতেছেন? এই কোনো ব্লগটা হবে না, কোনো ব্লগ না। এইসব ব্যাড রিভিউ জীবনে আইবেন না, কোনো হাওয়ার কথা ধরে আইবেন না, ওয়ান্টেডের কথা ধরে এইখানে বেশ কিছুক্ষণ উপভোগ করার পরে আমরা পুনরায় আমাদের ডিঙ্গি নৌকাগুলো নিয়ে পৌঁছে যাই আমাদের হাউস বোটে। বিকেল 5টা বেজে গিয়েছে, অথচ আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, তাই পেটে প্রচুর ক্ষুধা ছিল। আর অন্যদিকে আমাদের জন্য তৈরি করা ছিল ভর্তা, ডাল, সবজি, মুরগি, ভাত সহ আরো নানা আইটেম, যা আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি এবং তৃপ্তি ভরে খেয়েছি। এরপরে আমরা রওনা দিই আমাদের দ্বিতীয় যে গন্তব্য, সেটি হলো টেকের ঘাট, সেটার উদ্দেশ্যে।
2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম টেকের ঘাট। এইখানে আলো নিভু নিভু করছে, যার কারণে আমরা চলে আসলাম এখানে দর্শনীয় স্থান, যার নাম হচ্ছে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক বেশি প্রসিদ্ধ কারণ এর পিছনেই রয়েছে মেঘালয়ের পাহাড়, যা এখানে একটা চমৎকার দৃশ্য তৈরি করে। আমরা যেহেতু সন্ধ্যায় আসছি, এটা পুরো সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি, যা সকালে উপভোগ করা যায়। এর পিছনে রয়েছে সুনামগঞ্জে কয়লার খনি, যেখানে আসলে মূলত কয়লা সংরক্ষণ করা হয়। এখানে বেশ কিছু সময় বাতাস উপভোগ করে আমরা চলে যাই বর্ডার বাজার, যেখানে ভারতীয় অনেক পণ্য খুব সহজ মূল্যে পাওয়া যায়। সেখান থেকে চলে আসি আমরা হাউস বোটে। সেখান দিয়ে চমৎকার মুড়ি মাখা বানিয়ে রেখেছিল এবং সেটার সাথে ছিল চিকেন ফ্রাই, যা আমাদের মুড়িকে আরও বেশি উপভোগ্য করেছে। রাত্রে 12টার দিকে আমাদের জন্য পরিবেশন করা হয় সেই দিনের শেষ বেলার খাবার, সেটা হচ্ছে রাতের খাবার, যেখানে ছিল হাঁস ভুনা, মুড়ি ঘন্ট, তারপরে মাছ পাতুড়ি, এছাড়াও ডাল, শসা, তো এগুলা তো ছিলই। ঘুম থেকে উঠে রূপে চলে আসলাম জামা নেওয়ার জন্য, কিন্তু এই বান্দা তো একবার শুকাইতেছে আবার ভিজতেছে, মানে এটা শুকানোর নাম নাই। নিচে আমাদের জন্য নাস্তা দেওয়া হয়েছে, যেখানে খিচুড়ি দিয়েছে, এবং খিচুড়িটা খেয়েই আমরা রওনা দিলাম আজকের ডেস্টিনেশনের দিকে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের সবাই লালঘাট এবং লাকমা চড়াতে যাবে, যার জন্য আমরা 10টা বাইক রিজার্ভ করেছি, যেখানে প্রতি বাইকে 2 জন করে বসবে এবং জন প্রতি প্রত্যেকের খরচ হচ্ছে 50 টাকা করে। আর মাঝখানে একটি জায়গা আমাদেরকে নৌকা দিয়ে পার হতে হবে, কারণ ব্রিজ উন্নয়নের কাজ চলতেছে, যার জন্য এই নৌকার যে মাঝি ছিল উনি বলছে সবাইকে উঠে যাওয়ার জন্য, মানে 10টা হুন্ডা এবং এটার সাথে 20-30 জন মানুষ সবাইকে উঠায়। এর ফলশ্রুতিতে মাঝখানে গিয়ে আমাদের নৌকাটা মাটির সাথে বেজে যায়, যার ফলে আরেকটা নৌকা এনে বাইক এবং মানুষকে আলাদা করা হয়। এরপরে আমরা এখান থেকে বের হই। এখান থেকে বের হয়ে 10 মিনিটের মতো রাইড করার পর মূলত আমরা এই জায়গাতে পৌঁছাই, এবং এখানে আসার পর পরিবেশ অনেক বেশি উত্তপ্ত। কেন উত্তপ্ত? আমরা এখন আছি লালঘাটে, কিন্তু এখানে পরিবেশ খুবই উত্তপ্ত, কারণ হয়েছে ইন্ডিয়ার বর্ডার, না ইন্ডিয়ার বর্ডার নেই। এখন তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা এখন দৌড়াই ফেলাবো, এরকম ঠিক। এই জন্য এখানে অল্প সময় আমরা আছি, এখন ছবি টবিও ঠিক মতো তোলা হয়েছে। হয়েছে অমিত ভাই, হয়েছে। এবার আমরা দৌড়াই পলাইবো। তবে হাতেম আলী ভাই দৌড়টা কিন্তু সুন্দর ছিল, জুতা টুতা হ্যাঁ। এখানে আজকে হঠাৎ বর্ডার এরিয়াটা খুব উত্তপ্ত, এই কারণে এখানে বেশি সময় থাকা যাচ্ছে না, আর এখানে থাকার মতো জায়গাও না। এটা যদি কেউ সুনামগঞ্জে আসেন, এই জায়গাটাকে মানে না রাখলেও চলবে। এই যে বিএসএফ এর দৌড়ানি খায়া আমাদের সবাই চলে আসতেছে, আর আমি যে বলছে এটাকে ইয়েতে না রাখার জন্য সুনামগঞ্জে আসলে, কিন্তু অনেকে বলতেছে না, যখন পানির প্রবাহ বেশি থাকে তখন এই জায়গাটা অনেক দর্শনীয় হয়, তাই চাইলে আসতে পারেন, তবে বর্ডার এরিয়া রিস্কি। আমরা এখন আছি লাকমা চড়াতে। এখানে কেন আসবো স্যার? আমরা বিড়িকে ফিছিল এই। আচ্ছা, এটা আপনি বুঝছেন। এখানে সৌন্দর্য সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, প্রথম হচ্ছে এখানে একটা জিরিপথ আছে, যে জিরিপথটা দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয়, আর এই ঠান্ডা পানিকে আমরা অন্যভাবে কাজে লাগাই, কিন্তু এখানে লোকেরা কাজে লাগায় হচ্ছে হুন্ডা ধোয়ার জন্য। তাদের কাছে এটা অন্যতম কাজ, ঠিক আছে। যে পরিমাণ কাদা আমরা ডিঙ্গিয়ে আসছি, তো হুন্ডা ধোয়াটা আসলে একদম ফরজ হয়ে গেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে 3টা পাহাড়ের মিলবন্ধন এখানে, আর একটা স্টিলের ব্রিজ, এটাকে অনেক বেশি নান্দনিক করছে। এই জায়গাটা প্রচুর পানি থাকে, যেহেতু আমরা যে 2-3 দিন আসছি, বা আমরা বাইকারদের মুখে শুনছি গত কয়েকবারের তুলনায় এবার হাওরের পানি অনেক কম, এই অঞ্চলগুলোতে বৃষ্টি অনেক কম হয়েছে, যার কারণে পানিটা আমরা খুব কম দেখতেছি, নাহলে এটা আরও ভরপুর পানি থাকে। আর এইখানের সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে এইখানে ফটো সেশনটা খুবই ভালো হয়, আর হচ্ছে জিরিপথের ঠান্ডা পানি আপনাকে প্রশান্তি দিবে, আর এই 3 পর্বতের মিলবন্ধন আপনি খুব কম জায়গায় পাবেন। তাই সুনামগঞ্জে আসবেন, টেকের ঘাটে আসবেন, আর এই লাকমা ছড়াতে আসতে যেন ভুল না হয়। ফটো সেশনের সময় এখন এই ভাইয়ের খুব আবদার হয়েছে শাহরুখ খানের পোজ দিবে, আপনি দেন, পরে আমি আবার এটা মিউজিক লাগাই দিব দেন। আর আমাদের এখানে হিসাব আছে যে যেই জায়গায় সীমানা অতিক্রম করা নিষেধ, আমরা সেখান থেকে শুরু করি। তো তার মধ্যে এখানে লোকজন সেটা করতেছে। আর ফটো সেশনে দেখি আমাদের নতুনত্ব দেখাবে লিপন ভাই। ও একটা ডাইনে একটা বামে, তাহলে কেমন হবে মিউজিক? আবার দেন, আবার দেন, আবার সুন্দর করে দেন। দুজন একসাথে, দুজন এক সাইডে দিবেন, দেন।
করবেন করবেন হা 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 কোন এটাই বাস্তব হ্যাঁ আই লাভ ইউ আরে আপনারা তো ডাকে আর বাস্তব আল্লাহকে করবেন আই কই ফরক করবেন এটাই বাস্তব এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ আই এম লাকনা সোডা আই এম লাকটা সোডা ওয়াও সোডা খুব দ্রুতই আমরা লাকমাচড়া থেকে ফিরে আসি টেকেরঘাট আমাদের হাউস বোটে এবং আমরা দেরি না করে 11টার মধ্যেই আমরা রওনা দেই আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। ফুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি ফুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই গন্তব্যে পৌঁছানোর পূর্বেই আমাদের দুপুরের খাবার তৈরি, যেখানে ছিল পাবদা মাছ, মুরগি, সবজি, ডাল, ভাত, ভর্তা সহ আরো নানা কিছু। প্রায় 3-3.5 ঘন্টার মতো আমরা টেকেরঘাট থেকে রাইড করছি, প্রবাবলি আরো বেশি হবে, 4 ঘন্টাও হয়ে যেতে পারে। এখানে এটা হচ্ছে আমাদের নেক্সট যেই এতক্ষণ থেকে বলে আসতেছিলাম নেক্সট যে পর্যটন স্থান, সেই এটা হচ্ছে সেইটা। এবং এখানে আসার পর আমার অনুভূতি হচ্ছে সেটা ম্যান টেক মাই মান। এইখানের এইটাকে বলে জাদুকাটা নদী। আসলে জাদু আছে, পানির মধ্যে স্নিগ্ধতা আছে, চমৎকার সুন্দর সবুজ পানি। তারপরে এইদিকে তাকান, এইদিকে তাকালে দেখবেন যে পাহাড়ের একটা, মানে আপনি কোনখান দিয়ে আসছেন আপনি নিজে এটা বুঝবেন না। তারপরে হাতের আর একটু যদি আমরা এদিকে তাকাই, এটা হচ্ছে শিমুল বাগান। এটা খুবই পরিচ্ছন্ন সবুজে অভয়ারণ্য একটা জায়গা, যেখানে আপনাকে ভিন্নতা দিবে। তবে সৌন্দর্য হচ্ছে এখানে সারিবদ্ধ গাছ এবং সেখানে পলিশড মনে হবে যে কার্পেটিং করা ঘাসের সেই জিনিসটা। এরপরে এইদিকে যদি তাকান সেখানে দেখবেন অজস্র হাউস বোট এসে দাঁড়িয়ে আছে, অজস্র না, সংখ্যায় 10-20 হতে পারে। হাউস বোট এসে দাঁড়িয়ে আছে, পর্যটকরা এখানে আসছে, কারণ এই এক জায়গাতে দাঁড়াইলে ওই যে ওখানে জাদুকাটা নদীর যে ফ্রেশ পানিটা ওইখানে গিলে আমরা গোসল করব। কিন্তু তার আগে আমাদের একটা প্ল্যান আছে, আমরা যারা আসছি সবাই মিলে একটা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হবে। যদি ফুটবল ম্যাচটা আয়োজন হয় তা অবশ্যই দেখবেন, এবং সেটা হইতে পারে শিমুল বাগানের ভিতরে। শিমুল বাগানে যেতে হলে টিকিট কেটে যেতে হবে। আর শিমুল বাগানের ভিতরে সৌন্দর্য আমরা হয়তো সেখানে ভিডিও নাও করতে পারি, ফুটবল ম্যাচ হলে সেটা ভিডিও করব। আর ফুটবল ম্যাচ না হলে সেখানে আমরা হয়তো ফটো সেশন করব। আর এরপরে ওখান থেকে সেরে আমরা গোসল করব। সো পরবর্তী স্টেপগুলো জানতে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এখানে সৌন্দর্য একটা ভিডিও, ফোন, ফটোতে কেউ উপলব্ধি করতে পারবো না, চোখে এসে দেখলে বুঝতে পারবো। নৌকা থেকে নেমে প্রথমে শিমুল বাগানের ওই যে সামনে একটা বালুর মাঠ আছে, ওই বালুর মাঠে আমরা আমাদের প্রীতি ফুটবল ম্যাচের ওয়ার্ম আপ করলাম। ওয়ার্ম আপ করার পরে আমরা 50 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে, আমরা 21 জন ছিলাম, কিন্তু নোয়াখালীর নাম শোনার কারণে আমাদেরকে 3 জনের টিকিট ফ্রি দিল। তারপর আমরা ভিতরে এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে শিমুল বাগানের মাঝখানে আমরা গোলবাদ দিয়ে ওইখানে আমরা নোয়াখালী ভার্সেস আদার্স ডিস্ট্রিক্ট খেলা শুরু করলাম। তো খেলার খুবই উত্তেজনা মুহূর্ত ছিল। আর খেলার রেজাল্ট দিন শেষে সবাই সবার মতো করে মজা করছে। দিন শেষে নোয়াখালী 4 গোল দিয়েছে আর আদার্স দিয়েছে 2 গোল। আর 4 গোল দেওয়ার কারণে নোয়াখালী বিজয়ী হয়েছে। তো আর শিমুল বাগানের বিষয়টা হচ্ছে এরকম, শিমুল বাগান আসলে এটা চোখে দেখে সৌন্দর্য উপভোগ করার মতো। এখানে আসলে এটা ফটোজেনিক একটা প্লেস, ভিডিও করার মতো একটা প্লেস। একটু বসে নিরিবিলি সময় কাটাবে, চারোদিকে লেকের একটা ভিউ আছে, গাছগুলো অনেক সুন্দর, ফ্রেমিংটা সুন্দর, জাদুকাটা নদীতে এখান থেকে অনেক ওয়ান্ডারফুল। এই সব কিছু নিয়ে আসলে এটা অনেক উপভোগ করার মতো একটা জায়গা। আর সর্বোপরি এটা হচ্ছে ফটো সেশন ও ভিডিও করার মতো একটা অমায়িক জায়গা। আপনারা সবাই এখানে আসবেন, সময় পাইলে ঘুরে ঘেরে যাবেন। আর আমরা নেক্সট সেশনটা আমরা এখন জাদুকাটা নদীতে আমরা গোসল করব। খেলার থেকেও দৌড়াদৌড়ি বেশি করে আমরা ক্লান্ত হয়ে যাই এবং এই ক্লান্ত শরীর নিয়ে ঝাঁপ দেই জাদুকাটা নদীতে। ঝাঁপ দেওয়ার পর বুঝতে পারলাম যে এত শীতল পানিতে বেশিক্ষণ গোসল করা যাবে না।
উপরে উঠে আসলাম এবং আমাদের 10টায় রাতের খাবার আজকে দেওয়া হয়েছিল। মেনুটা ছিল গতকালকের মতোই। সকালের নাস্তায় দই, চিড়া, কলা, জেলি মাখা পাউরুটি দেখে মনে হলো আজকে মনে হয় খিচুড়ি থেকে রেহাই পেলাম। আমরা এখন আন্তর্জাতিক সীমারেখা পার করে বাংলাদেশের শেষ প্রান্তে এবং ইন্ডিয়ার বর্ডারের ঠিক সামনে দাঁড়িয়ে, এটা আমাদের শেষ পর্যটন কেন্দ্র, সেটা হলো এই বাকের টিলা। বাকের টিলাতে আমরা বাকের বাইকে না পাইলেও ওনার টিলার অস্তিত্ব পেয়েছি। এটা আসলে আমাদের আজকের আমাদের এই যে হাউস বোট বা টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জের যে ইভেন্টের সর্বশেষ পর্যটন কেন্দ্র। আমাদের টুকটাক কিছু ফিজিক্যাল ইভেন্ট আছে বা আমরা আমাদের ফ্রেন্ড ওয়াইজ ইভেন্ট আছে, কিন্তু ঘোরার জন্য এটাই আমাদের শেষ স্পট। আর এইখানে আসার পর যে এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে জাদুকাটা নদী থেকে আমরা যে ভিজিবলটা পাই তার থেকে এটা খুব বেশি সুন্দর না। তো শেষ মোমেন্টে হচ্ছে এইটা খুব বেশি উপভোগ আপনি করতে পারবেন না। আর আজকে আমাদের যে ওয়েদার অনুযায়ী ফটো সেশন বাদ দিয়ে নিরিবিলি বসে হয়তো উপভোগ করা যাবে, কিন্তু ওয়েদার ফটো সেশনের ডিমান্ড করতেছে না আজকে। আর এইখানে যে পাহাড়, মেঘালয়ের পাহাড়গুলা, এইগুলা আপনাকে উপভোগ করাবে। কিন্তু যেহেতু অনেকগুলো পর্যটন কেন্দ্র আমরা গেছি, সেহেতু বাকের টিলার উপরের যে দর্শনীয় স্থান, এটা আপনাকে খুব বেশি মনোমুগ্ধকর করবে। খবর? আর তোমরা কারা? দেশি না বিদেশি? দেশি। তুমি দেশি? তোমার তো বিদেশি লাগে, এর বিদেশি লাগে না? এই কোত্থেকে আইছো? তোমার টিলাই তোমার বাসা? আরে মা, এখন তোমার নাম কি? সম্রাট। সম্রাট এখানে থাকে? আমি তো এটা কত আগে মারা গেছে। তোমার নাম কি? শামসুদ্দিনের তো বাচ্চা আছে না? বাকের কেটা? বাকের কে? বাকের টিলা নাম বাকের কে? এটার নাম বাকের টিলা না তো। এটার নাম কি? এটা আরেকটা ছিল। এই বারিকের শুদ্ধ ভাষা বাকের। আচ্ছা, বারিকেটা কে? বারিকা কে? এবার এই জায়গার নামই বাড়ি। জায়গার নাম তো বারিককে কারো নামে রাখছে। এ বারিককে কে? ঠিক আছে সম্রাট, ছেড়ে দিলাম তোমাকে। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই। আজকে ঠিক সময়ে আমাদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হয়, যেখানে মুড়িঘণ্ট, মাছ, মুরগি, সবজি সবই ছিল, কিন্তু স্পেশাল ছিল কোয়েল পাখি, যা আমরা খুবই তৃপ্তি সহকারে খেলাম। অবশেষে আমরা আমাদের ভ্রমণের একদম শেষ প্রান্তে আছি। এই ভ্রমণটা একটু কিছুক্ষণ পরে আমরা যে ঘাট থেকে উঠেছি সেখানে পৌঁছে যাব, এবং সেখান থেকে আমাদের পোস্টাল রেডি আছে, সেটা ধরে আমরা ঢাকায় চলে যাব। তো ওভারঅল এই ট্যুরটা এখানেই সমাপ্তি। আর ধন্যবাদ মার্শাল লাইনকে, ধন্যবাদ হাতেম ভাইকে, যিনি এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করছে, আমাদেরকে এত সুন্দর একটা ট্যুর উপহার দিছে। এখানে মূলত বিষয়টা হচ্ছে আমরা আসলে টাঙ্গুয়ার হাওরকে উপলক্ষ করে আসছি। আসার পরে আমাদের মূল এক্সপেকটেশন টাঙ্গুয়ার হাওরে ছিল, কিন্তু আসার পর দেখি যে যতগুলো পর্যটন কেন্দ্রে যাচ্ছি, আগেরটা যেটা সামনে যাচ্ছি সেটা আগেরটাকে পিছনে ফেলে দিচ্ছে সৌন্দর্যে, উপভোগের এবং ফটো সেশনের জায়গা হিসাব করে। আমরা হয়তো একটু বৃষ্টিটা কম পাইছি, আর না হলে ওয়েদারটা একদম চখাম, মানে এটার উপর খুবই উপভোগ্য একটা ওয়েদার ছিল। তো সেই ক্ষেত্রে এই ট্যুরটা হয়তো এই বছরে আমার সবচেয়ে ভালো ট্যুর হয়েছে, এবং হয়তো এর থেকে ভালো ট্যুর এবছর নাও হইতে পারে। তো আমি যদি ওভারঅল এই ট্যুরটাকে, সুনামগঞ্জের যে ভ্রমণটা, এটাকে যদি আমরা রেটিং করতে চাই, তাহলে আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে 9 দিব, যে আউট অফ 10-এর মধ্যে। তো এখন বিষয়টা হচ্ছে এটা বেশি উপভোগ্য কেন হয়েছে? বেশি উপভোগ্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওয়েদার, সেকেন্ড কারণ হচ্ছে হাউসবোট। টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জ, এখানে আসলে হাউসবোটটা খুবই ইম্পর্টেন্ট।
এটা অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে আসতে হয়। আপনি যখন একসাথে আসছি, যেহেতু আমরা টিম পুরো বোর্ডটা আমরা নিয়ে নিছিলাম, এক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্ট অনেক ভুল হয়েছে, কিন্তু এটা আমাদের কোনো সমস্যা হয় না, কারণ আমরা সবাই একরকম ছিলাম। কিন্তু যখন আপনি সিঙ্গেল কেবিন নিয়ে বুকিং করে আসবেন, আপনি হয়তো প্যারা খাবেন যে আপনার সবাই একটা ইভেন্টে চলে গেছেন, একটা কেবিনের লোক এখনও বের হইতে পারে নাই। ওই ধরনের সমস্যা যদি না হয় তাহলে এই জায়গাটা আপনি অবশ্যই উপভোগ করবেন। আর আমরা যে হাউস বোটটা ছিলাম, এটা হচ্ছে স্বপ্নডিঙ্গি হাউস বোট, এবং এইখানের মানুষগুলোর ব্যবহার, আচার আচরণ খুবই অমায়িক ছিল, এবং তারা এই খাবার দাবারের ক্ষেত্রেও খুবই ভালো ছিল। তাদের সার্ভিস টপনচ ছিল, তাদেরকেও আমরা 10-এ 9 দিতে পারি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। হয়তো ওদের জন্য আমরা বেশি উপভোগ করতে পারছি আর কি। এখন বিষয়টা হচ্ছে, এই যদি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি এটাকে ইফেক্টিভ মনে হয় তাহলে, বা কোনো ইনফরমেশন আছে আপনাদের কাছে মনে হয়, তাহলে শেয়ার দিবেন। আর মাস্ট বি গরিবের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই বুঝছেন শুভ ভাই?